কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কি কাজ ওনারা হাত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব। সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে, এটা মুক্তি পাওয়ার উপায় নেই। এটা করে দিলাম, বাবা পেয়ে গেলাম, চলে গেল, ওটা তার পুরো বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মোট ২৭টি মন্ত্রণালয়ের প্রধান হয়েছেন এবং তার সাথে আরো ১০ থেকে ১৫ জন উপদেষ্টা রয়েছে। বাংলাদেশের নতুন ইন্টারিম গভর্নমেন্টকে স্বাগত জানিয়েছে মোদি। তাছাড়া আমেরিকাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টের করণীয় কি? দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি এত অল্প সময়ে কিভাবে এই সরকার নিয়ন্ত্রণ করবে? অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সামনের দিনগুলো সহজ হবে না। তাদের জন্য সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, তাছাড়া এই সরকারের কি কি করণীয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএসপি বলছে, এই যে সরকার গঠিত হয়েছে তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এই নতুন অন্তর্বর্তী সরকারকে মূলত ৫টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই ৫টি চ্যালেঞ্জে হচ্ছে তাদের সামনে বাধা। এই ৫টি চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারলে তারা নতুন একটি বাংলাদেশ গড়তে পারবে। অন্তর্বর্তী সরকারের জন্য কি সেই ৫টি চ্যালেঞ্জ? নাম্বার ১, নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন। গত জানুয়ারি মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ যে নির্বাচনে জয়লাভ করে, সেই নির্বাচনে বিশ্বাসযোগ্য কোনো বিরোধী দল ছিল না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট অনুযায়ী বিক্ষোভ আন্দোলন ব্যাপক সমর্থন পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে গত ১৫ বছরে প্রতিযোগিতামূলক নির্বাচন হয়নি। গত ১৫ বছরে একতরফা নির্বাচন হয়েছে, যেমনটা হয়ে থাকে নর্থ কোরিয়াতে। যে নির্বাচনে একটি দল থাকে সেটাকে কি করে নির্বাচন বলা যায়? কিন্তু কেউ যদি এই বিষয়ে কথা বলতো তাহলে শেখ হাসিনা তাকে ধরে নিয়ে আয়নাঘরে পুরে ফেলত। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য তাদের করতে হবে সুষ্ঠু নির্বাচন। তবে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারে এবং কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি। নাম্বার ২, ন্যায় বিচার। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশকেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে তারা আন্দোলন দমনে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার পতনের পর থেকেই পুলিশ প্রধানকে এবং উচ্চপদস্থ সেনাবাহিনী কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আন্দোলন চলাকালে যারা গ্রেফতার হয়েছে তারা আস্তে আস্তে মুক্তি পেতে শুরু করেছে। সেই সাথে রাজনৈতিক বন্দীরাও মুক্ত হচ্ছে এবং ইতিমধ্যেই আয়নাঘর থেকে অনেকজনকে উদ্ধার করা হয়েছে। যে আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন, এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয়। চিলে যেমন শিকার করে, ঠিক অমনিভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চ্যাংদোলা করে অমানবিক মারধর করে। এক পর্যায়ে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বলেন, আশা করি এই নতুন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নতুন করে কাজ শুরু করবে এবং আশা করছি বাংলাদেশে একটি নতুন ব্যবস্থা ফিরবে যেটি বিশ্বাসের উপরে নির্মিত হবে এবং সরকার জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকবে। অনেক বিক্ষোভকারী শেখ হাসিনার বিচার দাবি করবে এবং শেখ হাসিনার মিত্রদের বিচারের মুখোমুখি করা হবে। ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই ক্রাইসিস গ্রুপের কিং জানান, নতুন প্রশাসনে সাম্প্রতিক সময়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত করা উচিত। এগুলো করতে হবে অন্তর্বর্তী সরকারকে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। নাম্বার ৩, সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারের তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার বেসামরিক নেতৃত্বাধীন হতে চলেছে, তবে সেনাবাহিনীর হাতে কতটা ক্ষমতা এবং নিয়ন্ত্রণ থাকবে তা এখনো স্পষ্ট করেনি। বিক্ষোভ দমনে বল প্রয়োগের ব্যাপারে পুলিশ ও অন্যান্য বাহিনীর সঙ্গে একমত হয়নি বাংলাদেশ সেনাবাহিনী। শেষ পর্যায়ে সেনাবাহিনী নাকচ করার কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। শেষ পর্যায়ে সেনাবাহিনী শেখ হাসিনার সাথ দেয়নি, যার কারণে হাসিনা অনেক ভয় পেয়ে যায় এবং দেশ থেকে তল্পিতল্পা গুটিয়ে পালায়। সেনাবাহিনী শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট দিয়েছিল দেশ থেকে পালানোর জন্য। হাসিনা পালানোর সময় প্রয়োজনীয় জামা কাপড়ও নিতে পারেনি, শেষে গিয়ে ভারতে গিয়ে শপিং করেছে উইথ হার হাজব্যান্ড। বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত হলে সেটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এখনো পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী সরাসরি রাজনীতিতে আসবে না। পৃথিবীর ইতিহাসে খুবই বিরল যে সেনাবাহিনী দেশকে হাতে পেয়েও
পুরো দেশকে কব্জা করছে না, কারণ তারা ভালো করেই জানে তারা দেশকে কব্জা করতে গেলে সেনাবাহিনীর অস্তিত্ব থাকবে না। নাম্বার 4, নিরাপত্তা। অন্তর্বর্তী সরকারের 4 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কয়েক সপ্তাহের সংঘর্ষে 400 জনের বেশি মানুষ নিহত হয়েছে। কোনো রিপোর্টস বলছে 1000 জনের বেশি মৃত্যুবরণ করেছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর তার সহযোগীরা জনরসের মুখে পড়েছে। কেউ কেউ তো পুকুরে সাঁতরিয়েও পার পাচ্ছে না। দুঃখ হচ্ছে শুধুমাত্র পলকের জন্য। সবাই পালিয়ে গেল, কিন্তু বেচারা পলককে নিয়ে গেল না। এদিকে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তারা নাকি বাংলাদেশে থাকতেই পাচ্ছে না। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে ঘিরেই মিথ্যা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন, এটা ছাত্র আন্দোলন নয়। বাংলার ছাত্র জনতার অভ্যুত্থানকে জঙ্গিবাদ, তালেবানের সাথে তুলনা করে মুখে ফেনা তুলছেন পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেল রিপাবলিক বাংলার সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ। অবশ্যই এগুলো সব মোদির চাল, কিন্তু মোদির এই চাল বেশি দিন টিকবে না। ভারতের প্রত্যেকটা টিভি চ্যানেল এখন সময় চ্যানেলের মতো হয়ে গিয়েছে। সরকারের পা চেটে চেটে লাল করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে। এছাড়া যে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করতে হবে বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা বাহিনী যদি সরকারকে নিরপেক্ষভাবে সাহায্য করে তাহলে পরিস্থিতি শান্ত হবে বলে বিশেষজ্ঞরা মনে করছে। তাই দেশের স্বার্থে পুলিশকে এখন এগিয়ে আসতে হবে এবং দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। নাম্বার 5, অর্থনীতি। অন্তর্বর্তী সরকারের পঞ্চম চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। 2009 সাল থেকে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি 9%-এর বেশি ছিল। মাথাপিছুর দিক থেকে বাংলাদেশ 2021 সালে ভারতকেও ছাড়িয়ে যায়, কিন্তু ইকোনমিক গ্রোথের সুফল বাংলাদেশের সবাই পায়নি। 2022 সালের সরকারি হিসাব বলছে 1,80,00,000 এমন মানুষ রয়েছে যাদের বয়স 18 থেকে 24 বছর এবং তারা সম্পূর্ণরূপে বেকার। সাম্প্রতিক অস্থিরতা গার্মেন্টস সেক্টরকে নাড়া দিয়েছে। বেশ কয়েকদিন গার্মেন্টস কারখানাগুলো বন্ধ করে রাখতে হয়েছে। বাংলাদেশের $55 বিলিয়ন রপ্তানি আয়ের মধ্যে 85% আসে এই সেক্টর থেকে। আমেরিকার পোশাক তৈরি কোম্পানি হুলা গ্লোবাল বলেছে তারা বাংলাদেশ থেকে কিছু উৎপাদন সরিয়ে নিয়েছে। তারা বাংলাদেশের সাথে বেশ কয়েকটি চুক্তি বাতিল করেছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। তাই অন্তর্বর্তী সরকারকে বিদেশিদের এই ভরসা বাড়াতে হবে। তাদেরকে নিশ্চিত করতে হবে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি নিরাপদ জায়গা। এই চ্যালেঞ্জগুলো ছাড়াও অন্তর্বর্তী সরকারের আরো অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবে এই 5টি ছিল প্রধান চ্যালেঞ্জ। আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকারকে দেশকে বিনির্মাণ করতে কি কি কাজ আগে করতে হবে? এবং অন্তর্বর্তী সরকার সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং নতুন দর্শকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।